রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ যদি অনুমোদন ছাড়া চলাচল করে তাহলে সেটিকে অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলের একমাত্র বৈধ রুট হল ইরান কর্তৃক নির্ধারিত রুট। সম্প্রতি কিছু কর্তৃপক্ষ নতুন একটি নৌপথ চালুর ঘোষণা দিয়েছে, যা ইরান সমর্থন করে না এবং তারা এর তীব্র সমালোচনা করেছে। যদিও সেই কর্তৃপক্ষ কারা তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই সতর্কবার্তা এমন সময় এলো যখন একটি লাইবেরীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ স্টোইক ওয়ারিয়র হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান উপকূল ঘেঁষে নিরাপদভাবে বেরিয়ে যায়। জাহাজটি তার যাত্রার সময় সংযুক্ত আরব আমিরাতের উপকূল বরাবর এবং পরে ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছাকাছি একটি নতুন ধরনের রুট ব্যবহার করে, যা আন্তর্জাতিক সমুদ্র সংস্থা এবং ওমান কর্তৃক সমন্বিত বলে উল্লেখ করা হয়েছে। এই রুটকে বিশ্লেষকরা তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প হিসেবে দেখছেন, কারণ এটি ইরানের নিয়ন্ত্রিত সমুদ্র করিডোর এড়িয়ে যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই নতুন রুট নিয়ে অসন্তুষ্ট, কারণ এটি কার্যত হরমুজ প্রণালীতে তাদের কৌশলগত প্রভাব বা নিয়ন্ত্রণকে কিছুটা দুর্বল করতে পারে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। সবচেয়ে সংকীর্ণ স্থানে এর প্রস্থ মাত্র প্রায় 30 কিলোমিটার, যা এটিকে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। ইরান দীর্ঘদিন ধরে এই জলপথকে চাপ প্রয়োগের একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এবং বর্তমান উত্তেজনার মধ্যেও তারা ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে এই নিয়ন্ত্রণ বা প্রভাব তারা ছাড়তে চায় না, এমনকি কোনো সম্ভাব্য সমঝোতার পরও। হরমুজ সংকটের সবচেয়ে খারাপ সময় কি ইতোমধ্যে পেরিয়ে গেছে? এই প্রশ্নে এখন কিছুটা সতর্ক স্বস্তির ইঙ্গিত দেখা দিচ্ছে। সাম্প্রতিক সময়ের ইরান ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছানোর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও বেড়েছে এবং তেলের দামও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে সাময়িক চাপ কিছুটা কমেছে এবং সরবরাহ শৃঙ্খলে স্থবিরতা আংশিকভাবে কাটতে শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই স্বস্তি এখনো ভঙ্গুর এবং স্থায়ী সমাধানের নিশ্চয়তা না থাকলে ঝুঁকি পুরোপুরি দূর হয়েছে বলা যাবে না। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কেবল একটি প্রাথমিক বা অস্থায়ী সমঝোতা। যদি যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যে মাইন স্থাপন করা হয়েছিল সেগুলো এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়নি। কিছু গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যেগুলো পুনরুদ্ধার করতে সময় লাগবে। এই কারণে জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনো বিলম্ব হচ্ছে। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতিতে এই কয়েক মাসের অস্থিরতার প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। জ্বালানি দামের কিছুটা পতন হলেও সাধারণ ভোক্তাদের জন্য এর সুফল এখনই পুরোপুরি দৃশ্যমান নয়। খাদ্যপণ্যের দাম, বিদ্যুৎ বিল এবং সামগ্রিক মুদ্রাস্ফীতির উপর এর প্রভাব আসতে আরো কয়েক মাস সময় লাগতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে মূল্য সমন্বয় ধীরে ঘটে এবং সরবরাহ ব্যবস্থার জটিলতা তা আরো বিলম্বিত করে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ সংকটের সবচেয়ে তীব্র পর্যায়ে হয়তো পেরিয়ে এসেছে, কিন্তু ঝুঁকি এখনো পুরোপুরি শেষ হয়নি। পরিস্থিতি আপাতত স্থিতিশীলতার দিকে গেলেও এটি একটি সতর্ক পর্যায়, যেখানে রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার সবকিছুই একসঙ্গে এগোতে হবে। যুক্তরাষ্ট্র ইরান সাম্প্রতিক সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের মত। তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় রাজনৈতিক প্রভাব পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর, যিনি দীর্ঘদিন ধরে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রাখতে সক্ষম নেতা হিসেবে নিজের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের বড় অংশ জুড়ে নিজেকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করেছেন যিনি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারেন, বিশেষ করে ইরান ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে। তিনি রিপাবলিকানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ওয়াশিংটনে শক্তিশালী রাজনৈতিক সমর্থন তৈরি করেন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে উৎসাহিত করেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই প্রভাব দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন সমঝোতা কাঠামোর মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইরানের ওপর সামরিক চাপ বাড়ানোর নেতানিয়াহু
নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশল কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের কঠোর অবস্থান নিয়েও ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের ফলে নেতানিয়াহু এখন এক জটিল রাজনৈতিক অবস্থায় রয়েছেন। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন নীতি, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, এর মাঝখানে তিনি নীতিগতভাবে সংকুচিত হয়ে পড়েছেন। বিশেষ করে তার কঠোর সামরিক কৌশল এবং আঞ্চলিক শক্তি প্রদর্শনের লক্ষ্য এখন পুরোপুরি সফল হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি শাসন ব্যবস্থার দুর্বলতা, হিজবুল্লাহকে কার্যকরভাবে পরাজিত করা এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের মতো লক্ষ্যগুলো পূর্ণ বাস্তবায়িত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কেও কিছু ভিন্ন মত প্রকাশ্যে এসেছে। যদিও উভয় দেশ কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার কথা বলছে, তবু মধ্যপ্রাচ্য নীতি নিয়ে তাদের অবস্থান ক্রমেই আলাদা হচ্ছে। যুক্তরাষ্ট্র যেখানে সংঘাত কমিয়ে স্থিতিশীলতার দিকে যেতে চায়, সেখানে ইসরায়েল নিরাপত্তা হুমকি মোকাবেলায় আরও কঠোর অবস্থান বজায় রাখতে আগ্রহী। অন্যদিকে আঞ্চলিক কূটনীতিতেও পরিবর্তনের ধারা দেখা যাচ্ছে। সৌদি আরব সহ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের গতি ধীর করেছে এবং একই সঙ্গে ইরানের সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু করেছে। এতে নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য আব্রাম অ্যাকর্ডসের সম্প্রসারণ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা শুধু একটি কূটনৈতিক অগ্রগতি নয়, বরং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যের নতুন বাস্তবতা তৈরি করছে, যেখানে নেতানিয়াহুর রাজনৈতিক প্রভাব ও কৌশলগত অবস্থান আগের মতো শক্তিশালী থাকছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠকে আবারও ইউরোপীয় দেশগুলোর প্রতি কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চলাকালে ন্যাটো সদস্য দেশগুলো পর্যাপ্ত সহায়তা দেয়নি। ট্রাম্প বলেন, আমাদের কোনো সাহায্যের দরকার ছিল না, প্রথম সপ্তাহেই আমরা তাদের ধ্বংস করেছি। ইরানকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ইউরোপীয় দেশগুলো অন্তত সহযোগিতার ইচ্ছা প্রকাশ করলেও ভালো হতো। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন, ন্যাটোর ভূমিকা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তিনি রুটের সঙ্গে আরও আলোচনা করবেন। তিনি বলেন, আমরা কি হয়েছে তা নিয়ে আলোচনা করব এবং দেখব কি হয়। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটো জোটের উপর অসন্তোষ প্রকাশ করে আসছেন এবং কখনো কখনো যুক্তরাষ্ট্রের জোট থেকে সরে আসার কথাও বলেছেন। আগামী 7 জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে রুটের ওয়াশিংটন সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে তিনি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নরম রাখার চেষ্টা করছেন। বৈঠকে রুটে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী পদক্ষেপের প্রশংসা করেন এবং ট্রাম্পকে বিশ্বের নেতৃত্বের নেতা হিসেবে অভিহিত করেন। তবে ইরান ইস্যুতে বিতর্ক রয়েছে। কিছু বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন, ইরান তখন পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে ছিল। এই দাবির পক্ষে দৃশ্যমান প্রমাণ নেই, বরং 28 ফেব্রুয়ারির ওই হামলাকে কেন্দ্র করে সংঘাত শুরু হয় বলে অনেকে মনে করেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও সমালোচনা করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে আলোচনার মাধ্যমে 17 জুন একটি প্রাথমিক যুদ্ধবিরতি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা তুরস্ককে সন্তুষ্ট করবে। তিনি বলেন, তুরস্কের অনুরোধ, বিশেষ করে F-35 যুদ্ধবিমান ও দেশীয় কান ফাইটার জেট প্রকল্পের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ নিয়ে তিনি সম্ভবত কিছু করবেন, যা আসন্ন ন্যাটো সম্মেলনের আগে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসে মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তুরস্কের ন্যাটো সদস্যপদের কথা উল্লেখ করে বলেন, দেশটি জোটের একটি শক্তিশালী অংশীদার এবং সামরিক সক্ষমতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও দাবি করেন, তুরস্কের সামরিক শক্তি ও মার্কিন সরঞ্জাম ব্যবহারের পরিমাণ অনেকের ধারণার চেয়েও বেশি। ন্যাটো মহাসচিব রুটে বলেন, তুরস্কের একটি বিশাল ও শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে, যা জোটের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ট্রাম্প জবাবে জানান, তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি সম্মান দেখিয়ে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনে যোগ দেবেন। তিনি উল্লেখ করেন, এই সফর মূলত আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনের কারণে এবং ব্যক্তিগত সম্মান প্রদর্শনের অংশ হিসেবেও। তুরস্ক 2019 সালে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো এর F-35 কর্মসূচি থেকে বাদ পড়ে। এরপর থেকে দেশটি বারবার এই সিদ্ধান্তকে অন্যায় বলে উল্লেখ করে পুনরায় কর্মসূচিতে ফেরার দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে দেশটির নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প কান উন্নয়ন করছে, যা ভবিষ্যতে পুরনো F-16 বহরের জায়গা নেবে। রিসেপ তাইপ এরদোয়ান দীর্ঘদিন ধরে দেশীয় প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করার উপর জোর দিয়ে আসছেন, যার ফলে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌযান সহ বিভিন্ন সামরিক প্রযুক্তিতে তুরস্কের স্বনির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইসলামাবাদ স্মারক সমঝোতা প্রথম সপ্তাহটি কোনোভাবে টিকে আছে, তবে খুব সামান্য ব্যবধানে। আর এই টিকে থাকার ভঙ্গুরতা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে ফাটল এখন আর ভেতরের কোনো গোপন রিপোর্ট বা অজ্ঞাত সূত্রের ইঙ্গিত নয়, বরং এটি প্রকাশ্য উচ্চস্বরে ব্যক্তিগত এবং দুই সরকারের পক্ষ থেকেই সরাসরি জনসম্মুখে পরিচালিত এক রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। এই 60 দিনের আলোচনার সময়কাল যা এই সমঝোতার মাধ্যমে অনুমোদিত হয়েছে, সেটি আসলে সেই সর্বোচ্চ ঝুঁকির সময় যার কথা আগের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই ঝুঁকির মূল কেন্দ্র হলো ইসরায়েল যে কোনো উপায়ে চূড়ান্ত চুক্তি বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, আর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় খোলার সুযোগ নিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে নিজেদের সুবিধামতো নিয়ন্ত্রণ করে পরে আবার উত্তেজনা বাড়াতে পারে এই সম্ভাবনা। এটি এমন এক পরিস্থিতি যেখানে ইসরায়েল তার প্রধান পৃষ্ঠপোষকের বিরুদ্ধে ধৈর্য হারাতে পারে, আর তাতে ইরান এবং রেজিস্ট্যান্স ফ্রন্ট এমন একটি কৌশলগত সুযোগ পেতে পারে যা 3 বছরের যুদ্ধেও তৈরি হয়নি। লেবাননের ক্ষেত্রে যে 5 মাসের সময়সূচির কথা বলা হচ্ছে তা এই বৃহত্তর সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। সমঝোতা স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সামরিক কমান্ড তাদের নিজস্ব মোতায়েন মানচিত্র প্রকাশ করে, যেখানে দেখা যায় যে তারা লেবাননের ভেতরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়ে অবস্থান নিয়েছে, বিশেষ করে আলী আল তাহের এবং কাফর তিবনিত অঞ্চলের আশেপাশে। এই মানচিত্র প্রকাশ কেবল প্রতিরোধ ফ্রন্টের জন্য নয়, বরং সরাসরি ওয়াশিংটনের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে তেল আবিব ইঙ্গিত দিয়েছে যে উত্তরাঞ্চলীয় বসতিগুলোর নিরাপত্তা কি হবে তা অন্য কেউ নির্ধারণ করবে না। এরপর ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেটকে উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা নভেম্বর পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে চায়, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত, যখন তারা নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সুযোগ দেখতে পাবে বলে ধারণা করছে। এর মানে দাঁড়ায় তাদের দৃষ্টিতে 60 দিনের সমঝোতা কোনো চূড়ান্ত শান্তি চুক্তি আনবে না। এই অবস্থান লেবানন ফ্রন্টকে একটি সীমিত কৌশলগত বিরোধ থেকে একটি ঘোষিত দীর্ঘমেয়াদী সংঘাতে রূপান্তরিত করছে। আলী আল তাহের পাহাড়টি এখন প্রতীকী হয়ে ওঠে, কারণ এই অবস্থান ধরে রাখতে গিয়ে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। হিজবুল্লাহ দাবি করছে 401তম আর্মার্ড ব্রিগেডের 52তম ব্যাটালিয়নের কমান্ডার সহ কয়েকজন ট্যাঙ্ক ক্রু নিহত হয়েছে যখন তারা কাফর তিবনিত অতিক্রম করার চেষ্টা করছিল। পরে আরেকটি হামলায় কমান্ডো ব্রিগেডের একজন সেনা নিহত এবং আরও 13 জন আহত হয়, যার মধ্যে ডেপুটি কমান্ডারও ছিলেন। ইসরায়েলি গণমাধ্যম এটিকে সাম্প্রতিক সময়ে লেবানন ফ্রন্টে সেনাবাহিনীর অন্যতম কঠিন আঘাত হিসেবে বর্ণনা করছে। তবু ইসরায়েল সেই পাহাড় দখলের প্রচেষ্টা চালিয়ে যায়, যা প্রমাণ করে যে তারা রাজনৈতিক সময়সূচির বাইরে গিয়ে কৌশলগতভাবে অবস্থান ধরে রাখতে চায়, যদিও তা বড় ক্ষতির বিনিময়ে হয়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রকাশ্যে উত্তপ্ত হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব দূত জারেড কুশনার এবং স্টিভ উইটকফকে নিয়ে ইসরায়েলি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পড়েন, কারণ ইসরায়েলি বিশ্লেষকরা মনে করেন তারাই ট্রাম্পকে সমঝোতায় স্বাক্ষর করাতে ভূমিকা রেখেছে। ইসরায়েলের নেট সমর্থিত চ্যানেল 14-এ তাদের পরাজিত বলে আখ্যা দেওয়া হয় এবং বলা হয় তারা শেষ মুহূর্তে ইসরায়েলকে বিশ্বাসঘাতকতা করেছে। ট্রাম্প এক্সিওসে দেওয়া মন্তব্যে বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর কোনো বিচার বুদ্ধি নেই যখন তিনি এমন একটি হামলা চালান যা প্রায় সমঝোতা ভেঙে দিতে যাচ্ছিল। G7 সম্মেলনে ট্রাম্প আরও স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র বড় অংশীদার এবং ইসরায়েল তুলনামূলকভাবে ছোট অংশীদার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন গাভিরের মতো ইসরায়েলি ডানপন্থী মন্ত্রীদের সরাসরি সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল একটি ছোট জনসংখ্যার দেশ এবং তারা শুধুমাত্র যুদ্ধ করে সব সমস্যার সমাধান করতে পারবে না। পরে হোয়াইট হাউস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ইসরায়েল যদি তাদের একমাত্র শক্তিশালী মিত্রকেই আক্রমণ করতে থাকে তবে তা তাদের জন্য ক্ষতিকর হবে। এই মন্তব্যগুলোকে বহু বিশ্লেষক সাম্প্রতিক দশকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখছেন।
ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়াও একইভাবে বিভক্ত। স্মোট্রিচ এবং বেন গাভিরের প্রকাশ্যে ঘোষণা করেন তারা এই সমঝোতা মানবেন না। বেন গাভির সামাজিক মাধ্যমে ফ্রান্সকে উদ্দেশ্য করে বলেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের মতো আচরণ করতে হবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এবং সেনাপ্রধান আয়াল জামির সহ নিরাপত্তা প্রতিষ্ঠানের বড় অংশ এই সমঝোতাকে কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। এমনকি নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, ইসরায়েলকে একা কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ট্রাম্প তাদের স্বার্থে আর আগের মতো আগ্রহী নন। একটি জরিপে দেখা যায় ৭১% ইসরায়েলি ট্রাম্পকে এই সমঝোতায় নিজের স্বার্থ রক্ষায় বিশ্বাস করেন না। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান কৌশলগত পৃষ্ঠপোষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছে। এখন সেই সম্পর্কের মধ্যেই প্রকাশ্য অবিশ্বাস ও চাপ তৈরি করা হয়েছে। এর ফলে ওয়াশিংটনের জন্য বড় কৌশলগত ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপ সরাসরি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিটি লেবানন আক্রমণ বা উত্তেজনা বৃদ্ধির ঘটনা ইরানের সঙ্গে আলোচনার গতি থামিয়ে দিচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন, কারণ পরিস্থিতি তখন কূটনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ইরান তুলনামূলকভাবে ভিন্ন কৌশল গ্রহণ করেছে। ইসরায়েল যখন লেবাননে হামলা চালায় এবং সাধারণ নাগরিকদের ক্ষতি করছে, তখন ইরান সরাসরি সামরিক প্রতিক্রিয়া না দেখিয়ে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেয়। এটি একটি অর্থনৈতিক চাপের হাতিয়ার, যা যুদ্ধক্ষেত্রের বাইরে থেকেও বড় প্রভাব ফেলে। ইরান এই পদক্ষেপকে ব্যাখ্যা করে খারাপ বিশ্বাসের চুক্তি ভঙ্গ এবং নিরবিচ্ছিন্ন লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে। এই ধরনের পদক্ষেপ ইরানকে এমন একটি অবস্থানে রেখেছে যেখানে তারা সরাসরি যুদ্ধ না করেও কৌশলগত চাপ বজায় রাখতে পারে। এই পুরো পরিস্থিতি ধীরে ধীরে এমন এক আঞ্চলিক বাস্তবতা তৈরি করছে যেখানে ইসরায়েল নিজেই নিজেকে বিচ্ছিন্ন করছে বলে মনে হয়। যুক্তরাষ্ট্রের ভেতরে তাদের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে, অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন স্পষ্ট এবং সামরিকভাবে তারা লেবাননে ভারী প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। অন্যদিকে ইরান এই পরিস্থিতিকে সরাসরি সামরিক সংঘর্ষে না গিয়ে কৌশলগতভাবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী বন্ধ করা তাদের জন্য একটি বড় বার্তা, যা দেখাচ্ছে যে তারা এখনো অর্থনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। সবচেয়ে বড় প্রশ্ন এখন সময়ের। নভেম্বরকে কেন্দ্র করে ইসরায়েলি কর্মকর্তারা যে কৌশলগত সময়সূচি নির্ধারণ করেছে, সেটি এই সংকটের পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে। এই 5 মাসে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও উত্তপ্ত হবে, তা নির্ভর করছে ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে পরিবর্তিত হয় তার উপর। এই সময়টি নির্ধারণ করবে ইরান এবং রেজিস্ট্যান্স ফ্রন্ট কূটনৈতিক চাপকে দীর্ঘমেয়াদী কৌশলগত লাভে রূপান্তর করতে পারবে কিনা, নাকি পুরো অঞ্চল আবারও নতুন এক সংঘাত চক্রে প্রবেশ করবে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে চীন থেকে 24টি J-10CE মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য, বাংলাদেশ চীন সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় এই চুক্তি উল্লেখযোগ্য গতি পেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এবং অগাস্টের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও সামনে এসেছে। এই সম্ভাব্য চুক্তি শুধু সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয় নয়, বরং বাংলাদেশের বৈদেশিক নীতি, প্রতিরক্ষা কৌশল এবং ভূ রাজনৈতিক অবস্থানের একটি নতুন অধ্যায়ের সূচক হিসেবেও দেখা হচ্ছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 এর আওতায় নতুন যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করে আসছে। বর্তমানে বিমান বাহিনীর বহরে চীনের F-7, রাশিয়ার MiG-29 এবং প্রশিক্ষণ, হালকা আক্রমণ কাজে ব্যবহৃত বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু প্রযুক্তিগত দিক থেকে চতুর্থ প্রজন্মের আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের অভাব ছিল। সেই প্রেক্ষাপটে J-10CE যুদ্ধ বিমান সংগ্রহ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে। J-10CE হচ্ছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি একটি উন্নত মাল্টিরোল ফাইটার জেট, যা আধুনিক রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং একাধিক ধরনের অস্ত্র বহনের সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই এই বিমান তাদের বিমান বাহিনীতে যুক্ত করেছে এবং এটি ভারতের রাফালে যুদ্ধ বিমানের মোকাবেলায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আলোচিত হয়েছে।
ফলে বাংলাদেশ যদি 24টি জে-10সি সংগ্রহ করতে সক্ষম হয় তাহলে তা দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে। প্রতিটি যুদ্ধ বিমানের আনুমানিক মূল্য প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার ধরা হলে পুরো প্রকল্পের ব্যয় প্রায় 960 মিলিয়ন ডলার বা প্রায় $1 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। তবে শুধু বিমান ক্রয় নয়, এর সঙ্গে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অস্ত্র ব্যবস্থা, খুচরা যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা এবং অবকাঠামো উন্নয়ন যুক্ত হলে প্রকল্পের সামগ্রিক ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে। সুতরাং এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা বিনিয়োগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার উদ্যোগ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা সহ প্রায় 17টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের সম্পর্ককে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে উন্নীত করার পরিকল্পনা। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ চীন সম্পর্ক শুধু অর্থনৈতিক অংশীদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা কৌশলগত ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তিতে নতুন মাত্রা লাভ করবে। চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন নৌযান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধ বিমান সহ বহু সামরিক সরঞ্জাম চীনের কাছ থেকেই সংগ্রহ করেছে। ফলে জে-10সি ক্রয়ের উদ্যোগকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নয়াদিল্লির কৌশলগত হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করছে। বিশেষ করে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে চীনা সামরিক প্রযুক্তির বিস্তার ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হতে পারে। যদিও বাংলাদেশ বরাবরই তার পররাষ্ট্র নীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় নীতি অনুসরণ করে এসেছে, তবুও বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা ভবিষ্যতে আরও কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল চীনমুখী হওয়া নয়, বরং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি বাস্তব প্রয়োজন হিসেবেও দেখা হচ্ছে। বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত চাহিদার কারণে বিমান বাহিনীর আধুনিকায়ন এখন একটি কৌশলগত প্রয়োজন। জে-10সি যুদ্ধ বিমান যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লায় আঘাত হানার ক্ষমতা এবং সমন্বিত যুদ্ধ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় এর কার্যকর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিশ্চিত করা। দক্ষ পাইলট, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া এই ধরনের উন্নত প্ল্যাটফর্মের পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব নয়। এছাড়া দীর্ঘমেয়াদী খুচরা যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তার জন্য সরবরাহকারী দেশের উপর নির্ভরশীলতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উন্নয়ন ব্যয়ের চাপের মধ্যে প্রায় $1 বিলিয়ন প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে দেশের অভ্যন্তরে আলোচনা সৃষ্টি হওয়া স্বাভাবিক। একদিকে জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা, অন্যদিকে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য একটি বড় নীতিগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সামগ্রিকভাবে দেখা যায় 24টি জে-10সি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য চুক্তি শুধু একটি অস্ত্র বেচাকেনার বিষয় নয়, এটি বাংলাদেশ চীন সম্পর্কের গভীরতা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা, ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার প্রভাব এবং বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের মাধ্যমে যে নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে তা ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে একটি নতুন বাস্তবতা সৃষ্টি করতে পারে, যেখানে বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী ও আধুনিক সামরিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পথে এগিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।